হ্যাঁ, গুড আফটারনুন। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষের বিষয় নিয়ে শুরু হয়েছিল। তো সালোক সংশ্লেষের ক্ষেত্রে আগের দিন আমরা সংজ্ঞা পড়েছি এবং সালোক সংশ্লেষকে কেন অটোট্রপিক নিউট্রিশন বা স্বভোজী পুষ্টি পদ্ধতি বলা হয় সেটা সম্বন্ধে জেনেছি এবং কিছু উদাহরণ জেনেছি যে সালোক সংশ্লেষকারী জীব কোন কোনগুলো বা কিছু এক্সেপশনাল থাকে তাদের মধ্যে। কেন সালোক সংশ্লেষকে উপচিতিমূলক প্রক্রিয়া বলা হয় যে সেটা সম্বন্ধে জেনেছি এবং সালোক সংশ্লেষকারী অঙ্গাণুর বিষয়বস্তু সম্বন্ধে, যেমন ক্লোরোফিল, এ, বি, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন যেগুলো থাকে সেগুলো সম্বন্ধে জেনেছি। আজকে যে জায়গাটা শুরু করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষের যে ফর্মুলাটা, সেটা তো তোমরা প্রত্যেকেই জানো, মানে যেটা বলেছিলাম আগের দিন। তো সেখানে কিন্তু সৌরশক্তি বা সোলার এনার্জি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই যে সোলার এনার্জিটা কিভাবে মানে ভূমিকাটা পালন করে সেটা থেকে আজকে শুরু করব। তো সূর্যই মেন শক্তির উৎস, এটা জানো। এবং সূর্যের এই শক্তির উৎসের মধ্যে যে হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হওয়ার সময় যে প্রচণ্ড পরিমাণ শক্তির উদ্ভব ঘটে, সেই শক্তির সামান্য অংশই তড়িৎ চুম্বকীয় বিকিরণ রূপে মহাকাশ ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছায়। এই তড়িৎচুম্বকীয় বিকিরণ প্রকৃতপক্ষে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের অসংখ্য কণার একটা সমষ্টি, এবং এই কণাকেই আমরা বলছি ফোটন কণা। এবং এই ফোটন কণায় যে আবদ্ধ শক্তি তাকে আমরা বলছি কোয়ান্টাম। ভূপৃষ্ঠে আপতিত তড়িৎচুম্বকীয় বিকিরণের যে বিভিন্ন রকম ফটোসিনথেটিক রেঞ্জ রয়েছে, তার 390 থেকে 760, 390 থেকে 760 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জটা, এটাতেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবং যে আপতিত সূর্যরশ্মিটা পাতায় পড়ছে তার 83% পাতা দ্বারা শোষিত হয়, 12% প্রতিফলিত হয় এবং 5% প্রতিসারিত হয়। এবং পাতার 0.5 থেকে 3.5% অংশ এই ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়। তো এটার দ্বারা সোলার এনার্জি যে মূল ফটোসিনথেসিসের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা বললাম। এবার রিয়াকশনটা তোমাদেরকে আগেও বলেছি, রিয়াকশনটা ঠিক কি ছিল। যে 6CO2 + 12H2O থেকে সূর্যালোক এবং ক্লোরোফিল এর সহযোগিতায় গ্লুকোজ অণু C6H12O6 + 6H2O + 6O2 এটা তৈরি হয়। এবার এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু জলের সঙ্গে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে, এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন নির্গত করে। এবং প্রক্রিয়াটি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের মধ্যে সংঘটিত হয়। সংশ্লেষিত গ্লুকোজ অণুর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ থাকে এবং উপজাত বস্তু হিসেবে জল এবং অক্সিজেন উৎপন্ন হয়, এবং উৎপন্ন অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে নির্গত হয়। এবার এই এবার হচ্ছে যেটা আসছে যে এই যে কোয়ান্টাম সম্বন্ধে একটু আগে যেটা বলছিলাম, যে সূর্যের যে ফোটন কণা, যেটা কিনা অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, যেটাকে আমরা বলছি কোয়ান্টাম। এই কোয়ান্টাম ইল্ড বা কোয়ান্টাম রিকোয়ারমেন্ট, মানে সালোক সংশ্লেষে কতটা পরিমাণ কোয়ান্টাম বা এর প্রয়োজন হয়, সেটা আমরা আমাদের জানা দরকার। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তা ফোটন কণা থেকে আসে। এবং জলের উপস্থিতিতে প্রতি অণু কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে শর্করা উৎপাদনের জন্য 118 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়। 1 কিলোক্যালোরি মানে 100 কিলোক্যালোরি বা 1000 ক্যালোরি শক্তি। আলোর প্রতিটি ফোটন কণায় 43 কিলোক্যালোরি শক্তি আবদ্ধ থাকে। সেই হিসাবে এক অণু CO2 কে বিজারিত করতে, তাহলে 118/43 ভাগ হয়ে যাবে, কমপক্ষে 3টি ফোটন কণার প্রয়োজন। কিন্তু দেখা গেছে যে এক অণু CO2 কে বিজারিত করার জন্য 8 থেকে 10টি ফোটন কণা প্রয়োজন থাকে। একে আমরা বলছি এর কোয়ান্টাম রিকোয়ারমেন্ট। তো কোয়ান্টাম রিকোয়ারমেন্ট বা কোয়ান্টামের যে চাহিদা,
সেটাকে আমরা যদি ডিফাইন করি, তো সেটা এরকম দাঁড়াবে যে উদ্ভূত অক্সিজেন অণুর সংখ্যা ডিভাইড বাই শোষিত ফোটন কণার সংখ্যা। তো এক্ষেত্রে তাই সালোক সংশ্লেষের ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ড হচ্ছে 0.1। আর একটি বিষয় যেটা দেখা যায় যে ক্লোরোফিল যেহেতু নীল এবং লাল আলোতে বেশি শোষণ করে, তাই এই দুটি বর্ণ অর্থাৎ নীল এবং লাল, একটু আগে তোমাদের রেঞ্জটা বলেছি, ফটোসিনথেটিক রেঞ্জ 390 থেকে 720 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে তো বেশি শোষণ করে, তো এর কোয়ান্টাম ইল্ডও বেশি হবে। এবার হচ্ছে কি না, রঞ্জকের শোষণ বর্ণালী বা কার্য বর্ণালী সম্বন্ধে বলছি। তো একটু আগে যে রেঞ্জটা বললাম 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার, এই প্রিজমের ভিতর দিয়ে আলোকে প্রতিসারিত করলে 7টি বর্ণের আলোর বেনিয়াসহ কলা তাতে ভাগ হয়। তো এই বর্ণালীর যে প্রত্যেকটা রং, এই প্রত্যেকটা রঙে কিন্তু সমানভাবে কিন্তু সালোক সংশ্লেষের রঞ্জকটা বিক্রিয়া করতে পারে না বা শোষণ করতে পারে না। মেনলি নীল এবং লাল, এই রেঞ্জটাই মেন জায়গা। তো এই বর্ণালী বীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোস্কোপ একটি যন্ত্র আছে, যেটার সাহায্যে আমরা এই দৃশ্যমান আলোক রশ্মির কোন কোন জায়গাটা শোষণ করে সেটা আমরা জানতে পারি। এবং কোনো একটি রঞ্জক যেমন ক্লোরোফিল এ, এই ক্লোরোফিল এ দৃশ্যমান আলোক বর্ণালীর যে পৃথক পৃথক তরঙ্গদৈর্ঘ্যের আলোর যে যে অংশগুলো শোষণ করে তাকে আমরা রঞ্জকের শোষণ বর্ণালী বলে থাকি। এবার স্পেকট্রোস্কোপের মাধ্যমে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি বর্ণালী নীল, বেগুনি এবং লাল এর অধিক অংশই অংশগ্রহণ করে। ফলে অপরপক্ষে এই বর্ণালী যে পৃথক পৃথক তরঙ্গদৈর্ঘ্যের যে আলো প্রয়োগ করে কোনটিতে সালোক সংশ্লেষের হার কেমন হয় তা পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায়। তো বর্ণালীর নীল এবং লাল এই যে অংশ, একেই কিন্তু আমরা সালোক সংশ্লেষের কার্য বর্ণালীর মধ্যে ফেলে থাকি। এবার এই কার্য বর্ণালীর মধ্যে দুটো রঞ্জক তন্ত্রকের উপস্থিতি রয়েছে, যেটা তোমরা বলছিলাম সূচনার সময় বা ভূমিকার সময় ফার্স্ট ক্লাসে, যে ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2, এইটা দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, এখানে কিনা আমাদের সায়েন্টিস্ট এমারসন 1943 সালে ক্লোরেলা নামক শৈবালে ক্লোরোপ্লাস্টের উপরে আলোকরশ্মি প্রয়োগ করে প্রথম লক্ষ্য করেন যে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বেশি আলোতে, অর্থাৎ লাল বর্ণের আলো, এতে সালোক সংশ্লেষের হার কমতে থাকে। তো তিনি এটাকে লোহিত চ্যুতি বা রেড ড্রপ নামে আখ্যা দেন। কিন্তু 680 ন্যানোমিটার এর বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির সঙ্গে 680 ন্যানোমিটার এর কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি একসঙ্গে প্রয়োগ করলে দেখা যাচ্ছে যে সালোক সংশ্লেষের হার দুই প্রকার আলোকরশ্মিতে পৃথক পৃথক ভাবে হয়ে সিঙ্গেলটার থেকে ডবলটার বেশি হচ্ছে। একে আমরা বলছি এমারসন এফেক্ট বা এমারসনের বৃদ্ধির দশা বা ঘটনা। তো এই পরীক্ষা থেকে এমারসন একটা কনক্লুশনে পৌঁছায় বা একটা ধারণা দেন যে যে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া দুটো পৃথক রঞ্জক তন্ত্রের উপস্থিতির মাধ্যমে ঘটে। সেটা কি কি না, প্রত্যেক রঞ্জক তন্ত্রে প্রায় 400 রঞ্জক অণু থাকে, একটি বিক্রিয়া কেন্দ্র বা রিয়াকশন সেন্টার আর অপরটি লাইট হারভেস্টিং কমপ্লেক্স থাকে। তো এই আলোকগ্রাহী তন্ত্র বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোককে শোষণ করে এবং তার বিক্রিয়া কেন্দ্রে পাঠিয়ে দেয়। বিক্রিয়া কেন্দ্রে আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ফটোসিস্টেম 1 এবং 2 এই পৃথক পৃথক আলোকগ্রাহী তন্ত্র থাকে। তো এর প্রথম যে তন্ত্র বা ফটোসিস্টেম 1, যেটা এটি গ্রানার বাইরে অবস্থান করে। তো এমারসন এফেক্টটা তোমাদের ক্লিয়ার? তো এমারসন এফেক্টটা কি বলতে বলতে চাইলাম যে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যটা কোনটা না, যেটা কিনা ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেঞ্জ যেটা বললাম 430 থেকে 470 ন্যানোমিটার, এই যে রেঞ্জটা, এটাতে কোনো কোশ্চেন আছে? স্যার এটাকেই লোহিত বিচ্যুতি বলে? হ্যাঁ, এটাকেই বলে
লোহিতচ্যুতি। আচ্ছা, এবার হচ্ছে ফটো সিস্টেম 1 আর 2। ফটো সিস্টেম 1 এই তন্ত্রটি গানা পর্দার বাইরের দিকে অবস্থান করে এবং এই রঞ্জক তন্ত্রে বর্তমান আলোকগ্রাহী যে আহ রঞ্জক অণুগুলো মধ্যে বেশি পরিমাণে থাকে হচ্ছে ক্লোরোফিল এ এবং কম পরিমাণে থাকে ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং অন্যান্য যে ফাইকোবিলিন বা অন্যান্য যে রঞ্জক যেগুলো থাকে সেটা। তো এক্ষেত্রে ক্লোরোফিল এ এর বিক্রিয়া কেন্দ্রে P700 বা 700 ন্যানোমিটার আলোক শোষণে সক্ষম এই একটি বিশেষ আলোকজারিত রঞ্জক পদার্থ বর্তমান। এই আলোকগ্রাহী বিভিন্ন রঞ্জক অণু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ফোটন কণাকে শোষণ করে এবং রেজোনেন্স বা শক্তি অনুনাদ এই পদ্ধতিতে ক্লোরোফিল এ এর P700 কে প্রদান করে। এইভাবে আলোক শোষণ করে ক্লোরোফিল এ বা P700 উত্তেজিত হলে যে ইলেকট্রন তা নির্গমন ঘটে এবং জারণ বিজারণের বিভবের ফলে ইলেকট্রনটি ফেরিডক্সিন এর মাধ্যমে এনএডিপি প্লাসকে বিজারিত করে এবং এনএডিপি প্লাস বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জলের আলোক বিয়োজনের ফলে উৎপন্ন হয়। অর্থাৎ যদি আমি এটাকে সামেশন করি বা এটাকে আমি যদি সামেটিভ করি, তাহলে আমি দুটো জিনিস যেটা বলতে পারি যে PS1 বা ফটো সিস্টেম 1 বা প্রথম রঞ্জক তন্ত্রটি গ্রানা পর্দার বাইরে অবস্থান করে এবং এই রঞ্জক তন্ত্রে ক্লোরোফিল এ বেশি পরিমাণে অংশগ্রহণ করে এবং এই ক্লোরোফিল এ এর বিক্রিয়া কেন্দ্রে P700 নামক একটি বিশেষ রঞ্জক পদার্থ বর্তমান থাকে। এই P700 কি হয় না, বিভিন্ন রঞ্জক অণু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ফোটন কণাকে শোষণ করে এই P700 কে প্রদান করে P700 কে অ্যাক্টিভেট করে। আর P700 অ্যাক্টিভেট হলে কি হয় না, ইলেকট্রনের নির্গমন ঘটে, ইলেকট্রনটাকেও ছেড়ে দেয়। ফলে ইলেকট্রনটাকে ছেড়ে দিলে এনএডিপি প্লাস বিজারিত হবে, কারণ এই ইলেকট্রনটা ফেরেডক্সিনের মাধ্যমে এনএডিপি প্লাসকে বিজারিত করবে। আর এনএডিপি প্লাসকে বিজারণের জন্য যে প্রয়োজনীয় হাইড্রোজেন জলের আলোক বিয়োজনের ফলে উৎপন্ন হয়। তো এই জায়গাটা একবার বলো, PS1টা বুঝতে পারলে? PS1টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে এর যে দুটো যে পিগমেন্ট সিস্টেম ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2, এই ফটো সিস্টেম 1টা বলো, বুঝতে পেরেছো? ফটো সিস্টেম 1টা আরেকবার কি বলবো, না ফটো সিস্টেম 1টা বুঝতে পেরেছো? কেউ একজন বলো ফটো সিস্টেম 1টা কি বললাম। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, ফটো সিস্টেম 1টা মেনলি হচ্ছে কি না, এখানে এমারসন এফেক্ট যেটা বললাম, সেই এমারসন এফেক্টে দেখলো যে কি না, এখানে দুটো তন্ত্র বা দুটো লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা আলোকগ্রাহী তন্ত্র বিদ্যমান, যেটা কিনা ফটো সিস্টেম 1। এই ফটো সিস্টেম 1-এ কিন্তু P700 নামক একটা বিশেষ রঞ্জক পদার্থ বর্তমান থাকে। তোমরা খাতাতে লেখো, মানে যেটা বলছি একটা তীর চিহ্ন দিয়ে দিয়ে স্টেপ বাই স্টেপ ওয়েতে সেটাকে লেখো। যে প্রথমে হেডিং করো ফটো সিস্টেম 1 বা প্রথম রঞ্জক তন্ত্র। প্রথম রঞ্জক তন্ত্রতে কি হচ্ছে, প্রথম রঞ্জক তন্ত্রতে কি হচ্ছে না, এই স্যার PS1 আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ প্লিজ হ্যাঁ ডোন্ট বলো। মাইন্ড। হ্যাঁ, হ্যাঁ, নিমপিট স্কুলকে বলছি। নিমপিট, নিমপিট স্কুলকে বলছি। স্যার কিছু বলছেন, তোমরা একটু ফলো করো। স্যার খাতা বার করে কিছু নোট করার কথা বলছেন। তোমরা একটু পারলে এগিয়ে সামনে এসে বসো এবং স্যার যেটা বলছেন সেটা ফলো করো। অন্য স্কুল আছে সাথে, তারা যেন ডিস্টার্ব ফিল না করে। অ্যাটেনশনটা ক্লাসের দিকে একটু রাখার চেষ্টা করো। স্যার যেরকম বলছেন ক্লাসে একটু মন দিয়ে শোনো এবং নোট করার চেষ্টা করো। স্যার প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, যেটা এমারসন, এবার আমি শুরু থেকে আবার বলছি যে সায়েন্টিস্ট এমারসন এবং তার কলিগরা ক্লোরেল্লা নামক একটা শৈবালের ওপরে আলোকরশ্মি প্রয়োগ করে তিনি লক্ষ্য করেন যে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের বেশি আলোতে সালোক সংশ্লেষের হার কমতে থাকে এবং এটাকেই তিনি লোহিতচ্যুতি বা রেড ড্রপ নামে আখ্যা দেন। লোহিতচ্যুতি সম্বন্ধে কিন্তু টিকা আসে বা এমারসন এফেক্ট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, এর উপরেই বেস করে টোটালটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে। তো এই এই যে তাহলে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের বেশি আলোতে, অর্থাৎ লাল বর্ণের আলো,
এতে সালোক সংশ্লেষের হার কমতে থাকে। কিন্তু 680 ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সঙ্গে যদি 680 ন্যানোমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি একসঙ্গে প্রয়োগ করা যায়, তাতে দেখা যায় যে আলোক রশ্মির পৃথক সালোক সংশ্লেষের হারের মিলিত যোগফলের থেকেও এটা বেশি হয়। এটাকে আমরা বলছি এমারসন এফেক্ট। এই এমারসন এফেক্টের জন্য তিনি একটা কনক্লুড করেন যে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া দুটি পৃথক রঞ্জক তন্ত্রের যৌথ প্রচেষ্টাতে ঘটে। এই যে দুটো রঞ্জক তন্ত্র, সেটার একটাকে আমরা বলছি পারি ফটো পিগমেন্ট সিস্টেম ওয়ান বা ফটো সিস্টেম ওয়ান, আরেকটাকে বলছি দ্বিতীয় রঞ্জক তন্ত্র বা ফটো সিস্টেম টু। তো প্রথমটা যেটা হেডিং করো যে ফটো সিস্টেম ওয়ান, এই ফটো সিস্টেম ওয়ানটাতে কি হচ্ছে না, ফটো সিস্টেম ওয়ান এই যে তন্ত্রটি গ্রানার বাইরে অবস্থান করে। ফার্স্ট পয়েন্ট লেখো যে এটি গ্রানার বাইরে অবস্থান করে, এই টিকাটা খুব গুরুত্বপূর্ণ তাই বলছি, এটি গ্রানার বাইরে অবস্থান করে। এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে যে রঞ্জক অণুগুলো থাকে, যে বর্তমান আলোকগ্রাহী যে রঞ্জক অণুগুলো থাকে, সেই রঞ্জক অণুগুলোর মধ্যে ক্লোরোফিল এ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবং 3 নম্বর পয়েন্ট লেখো যে ক্লোরোফিল এ সূর্যের কোয়ান্টাম বা ফোটনের ফলে অ্যাক্টিভেট হয় বা উত্তেজিত হয়। 4 নম্বর পয়েন্টে লেখো যে এর বিক্রিয়া কেন্দ্রে বা পিগমেন্ট সিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্রে P700 বা 700 ন্যানোমিটার আলোক শোষণে সক্ষম এরকম একটি আলোক জারিত রঞ্জক পদার্থ P700 থাকে। এই P700 সূর্যের আলোক রশ্মির ফলে অ্যাক্টিভেট হয়। P700 যখন অ্যাক্টিভেট হয় বা উত্তেজিত হয়, তখন ও ইলেকট্রন ছেড়ে দেয়, ও ইলেকট্রনকে নির্গমন ঘটায়, ইলেকট্রনের নির্গমন ঘটে। এবং এর ফলে ফেরেডক্সিন এর সহায়তায় এনএডিপি প্লাসকে বিজারিত করে, এবং এনএডিপি প্লাসকে বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জলের আলোক বিয়োজনের ফলে উৎপন্ন হয়। ক্লিয়ার? যেটা বললাম ফটোসিস্টেম ওয়ান। ছোট প্রশ্নও এখান থেকে আসে মাঝে মাঝে যে যে ফটোসিস্টেম ওয়ানের যে আহ, বিক্রিয়া কেন্দ্রে যেটি উপস্থিত থাকে রঞ্জক পদার্থ, সেটির নাম কি বা সেটির তরঙ্গ দৈর্ঘ্যটা কত, সেটা। আচ্ছা, এবার 2 নম্বর যেটা আসছে যে ফটোসিস্টেম টু। ফটোসিস্টেম ওয়ানটা ক্লিয়ার? কোনো কোশ্চেন ফটোসিস্টেম ওয়ান থেকে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ, ফটোসিস্টেম ওয়ানের পর এবার আমি তাহলে ফটোসিস্টেম টুটা শুরু করছি। তাহলে ফটোসিস্টেম টুতে আবার লেখো, খাতায় হেডিং করো ফটোসিস্টেম টু বা দ্বিতীয় রঞ্জক তন্ত্র বাংলাতে। দেখো ফটোসিস্টেম ওয়ানটা যেটা বলেছিলাম গ্রানার বাইরে অবস্থান করে, ফার্স্ট পয়েন্ট, এটা কিন্তু গ্রানার ভেতরে অবস্থান করে। ফটোসিস্টেম টুটা কিন্তু গ্রানার ভেতরে অবস্থান করে। তাহলে একটা পার্থক্য কিন্তু এখান থেকে তোমরা জানতে পারলে যে ফটোসিস্টেম ওয়ানটা গ্রানার বাইরে অবস্থান করে, কিন্তু ফটোসিস্টেম টু এর ক্ষেত্রে গ্রানা পর্দার ভেতরে রঞ্জক তন্ত্রটা অবস্থান করে। এবং এখানে আলোকগ্রাহী রঞ্জক অণু হিসাবে সমস্ত প্রকার রঞ্জক থাকলেও এখানে কিন্তু ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েড এই দুটো কিন্তু বেশি পরিমাণে থাকে। উল্টো দিকে কি শিখেছিলাম ফটোসিস্টেম ওয়ানে, ওখানে কিন্তু ক্লোরোফিল এটা বেশি পরিমাণে থাকে। আর ফটোসিস্টেম টুতে কি জানলাম, ক্লোরোফিল বিটা বেশি পরিমাণে থাকে। 3 নম্বর কি না, ফটোসিস্টেম টুতে যে মেন রঞ্জক পদার্থ হিসাবে এখানে কিন্তু P680 বা P680 এটি অবস্থান করে। উল্টো দিকে ফটোসিস্টেম ওয়ানে কি জেনেছিলাম যে P700 বা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলোক শোষণে সক্ষম এমন জিনিস বিদ্যমান থাকে। তাহলে ফটোসিস্টেম টুতে P680 বা 680 রঞ্জক পদার্থ বর্তমান থাকে। এই রঞ্জক পদার্থ কি করে না, সেম ফাংশন, ফোটন বা সূর্যালোকের ফলে এটা উত্তেজিত হয় ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি দেন উত্তেজিত হওয়ার পরে P700কে
এই শোষিত শক্তিটাকে দেয় এবং ইলেকট্রন বাইরে বেরায়। মেইন হচ্ছে খেলাটা এখানে ইলেকট্রন। ইলেকট্রন বাইরে বেরোলে এনএডিপি প্লাসকে বিজারিত করবে এবং এই বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জলের আলোক বিয়োজনের ফলে উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে PS1 আর PS2 এমারসন এফেক্টের যে দুটো রঞ্জক পদ্ধতি সেটা বললাম। এদের পার্থক্যটাও কিন্তু আমি বলে দিলাম যে কোনটা কোন রেঞ্জের আলোক রশ্মি বা তরঙ্গ দৈর্ঘ্যতে বর্তমান থাকে, কোনটাতে কোন রঞ্জক পদার্থটা মেন এর, এবং এদের অবস্থান, এই রঞ্জক তন্ত্রের অবস্থানটা কোথায়, এবং এটি কোন কোন জায়গাতে বর্তমান থাকে। বলো, এটা সম্বন্ধে আর কিছু কোশ্চেন থাকলে বলো। এর পার্থক্যটা থেকে আর কিছু জানতে চাইলে কিছু থাকলে বলো, নালে পরেরটা পরেরটা কোয়ান্টোজমটা শুরু করব। স্যার হুম, বলো। বলছি, আবর্তকার প্রক্রিয়ায় শুধু PS1টা ব্যবহার হয়, আর হুম। আবর্ত আর অনাবর্ত দুটোতেই PS2টা ব্যবহার হয়। তাই হুম। হ্যাঁ, এটাতে বলো কি বলতে চাইছো, মানে এর প্রশ্নটা কি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তো মানে এটা বলো। এর পার্থক্যটা লেখা যাবে কোনো হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি পার্থক্যতেও লিখতে পারবে। মেন পার্থক্যের তিনটে পয়েন্ট থাকবে। কোথায় রঞ্জক তন্ত্রটার অবস্থান, ফার্স্ট পয়েন্ট হচ্ছে অবস্থান, যে কোনটা গ্রানাপর্দার বাইরে কোনটা গ্রানাপর্দার ভিতরে অবস্থান করে। সেকেন্ড হচ্ছে এতে কোন রঞ্জকটা মেন ফাংশনাল হিসাবে কাজ করে, P700 একটাতে ফার্স্টটাতে, P680 একটাতে। থার্ড হচ্ছে কি না, ক্লোরোফিলের কোন টাইপটা, মানে ক্লোরোফিল এ না ক্লোরোফিল বি না ক্যারোটিনয়েড, কারা এখানে বেশি পরিমাণে উপস্থিত থেকে টোটাল রিয়াকশন পদ্ধতিটাকে সম্পন্ন করে, সেটা হচ্ছে থার্ড পয়েন্ট। এই তিনটে হচ্ছে এর মেন মানে পার্থক্য হিসাবে তুমি বলতে পারো। আচ্ছা, এবার তাহলে আমি কোয়ান্টোজমটা হালকা করে একটু মানে শুরু করছি। কোয়ান্টোজমটা যেটা তুমি এমারসন এফেক্ট সম্বন্ধে এতক্ষণ বললাম, আর হচ্ছে কোয়ান্টাম ইল্ড। কোয়ান্টাম ইল্ডের এটা কি, ফর্মুলাটা কি লিখেছো তো খাতায়? কোয়ান্টাম ইল্ডের ফর্মুলাটা যে কতটা অক্সিজেন অণু তৈরি হচ্ছে কতটা ফোটন কণা শোষণের বেসিসে। আচ্ছা, এবার হচ্ছে কোয়ান্টোজম। কোয়ান্টোজমকে আমরা বলে থাকি ফটোসিনথেটিক ইউনিট বা সালোক সংশ্লেষের একক। ইংরেজি টার্মটার সাথেও কিন্তু পরিচিত থাকতে হবে তোমাদেরকে, কারণ ইংরেজি টার্মটাও কিন্তু যারা একটু হায়ার স্টাডি করবে বায়োলজি নিয়ে, যাদের ভালো লাগা, তাদের ক্ষেত্রে ইংরেজি টার্মটাও এই জন্য আমি বারবার বলে যাচ্ছি বলছি। তো এক্ষেত্রে দেখো, বিজ্ঞানী এমারসন এবং আর্নড আর্নল্ড নামে দুজন সায়েন্টিস্ট এরা প্রমাণ করেছিল যে আনুমানিক 2500 বা 2500টি ক্লোরোফিল অণু এক অণু কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধ করতে ব্যবহৃত হয়। প্রায় 2500টা ক্লোরোফিল অণুকে আবদ্ধ করতে এক অণু কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধ করতে ব্যবহৃত হয়। তো ক্লোরোফিলের এই যে সংখ্যা, একে কিন্তু বলে সালোক সংশ্লেষের একক বা ফটোসিনথেটিক ইউনিট। এটা কিন্তু শর্ট প্রশ্ন আসে যে ফটোসিনথেটিক ইউনিট কোন সায়েন্টিস্ট করেছিল, খাতায় লেখো। ইমারসন অ্যান্ড আর্নল্ড। ইমারসন অ্যান্ড আর্নল্ড প্রমাণ করেছিলেন যে আনুমানিক 2500টি ক্লোরোফিল অণু, আনুমানিক 2500টি ক্লোরোফিল অণু এক অণু কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধ করতে ব্যবহৃত হয়। 2500টি ক্লোরোফিল অণু বা 2500টি ক্লোরোফিল অণু এক অণু কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধ করতে ব্যবহৃত হয়। তো ক্লোরোফিলের এই যে সংখ্যা, এটাকে আমরা বলি ফটোসিনথেটিক ইউনিট বা সালোক সংশ্লেষের একক। স্যার অক্সিজেন হবে তো, ওটা কার্বন ডাই অক্সাইড নয় তো? না, তুমি ফর্মুলাটা কি, আমাদের সালোক সংশ্লেষের ফর্মুলাটা কি বলো? 6CO2 প্লাস 12H2O, আলোক রশ্মি এবং ক্লোরোফিল। অক্সিজেন তো এখানে বেরোবে ফটোসিনথেসিসের ফলে, আউটপুটটা কি হবে, অক্সিজেন আর জল। তাহলে আমি যদি আগে কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধই না করতে পারলো ক্লোরোফিল অণু, তাহলে কি আর সালোক সংশ্লেষ পদ্ধতিটা হবে?
কোয়ান্টাজমের মেন ফাংশনটা, তাহলে বেসিক ফর্মুলাটাতেই তোমাদের ঘাটতি। আগে ফর্মুলাটা খাতায় লিখো। ফর্মুলাটা হচ্ছে 6CO2 প্লাস 12H2O, +12H2O, মানে ওটা থেকে হচ্ছে 1 অণু গ্লুকোজ। হ্যাঁ, এখনো হ্যাঁ, গ্লুকোজ আর 6 অণু অক্সিজেন। 6 অণু অক্সিজেন আর 6 অণু জল। হ্যাঁ, 6 অণু। হ্যাঁ, তাহলে তাহলে কোয়ান্টাজোমটা এতক্ষণ কি বললাম, যে কোয়ান্টাম ইল্ড বা কোয়ান্টাজোমটা কি না, এটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। ক্লোরোফিল অণু যতক্ষণ না কার্বন ডাই অক্সাইড, আলোক রশ্মি এদের সাথে না বিক্রিয়া করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তো আমার খাদ্য উৎপাদন বা গ্লুকোজ উৎপাদনটা হবে না। হুম। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা মনে রাখবে যে 2500টি ক্লোরোফিল অণু 1 অণু CO2 কে আবদ্ধ করতে ব্যবহৃত হয়। এই সংখ্যাকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। আবার 1 অণু CO2 কে আবদ্ধ করতে 10 কোয়ান্টাম আলোক শক্তি লাগে। 1 অণু CO2 কে আবদ্ধ করতে 10 কোয়ান্টাম আলোক রশ্মি আলোক শক্তি লাগে। তাই গুণিতকভাবে আমরা বলতে পারি যে 1 কোয়ান্টাম আলোক শক্তি শোষণ করার জন্য 250টি ক্লোরোফিল অণু ব্যবহৃত হয়। 250টা কেন বললাম? 250টা কেন বললাম? দশটা কারণ জন্য 1 অণু CO2 কে আবদ্ধ করতে, আর একটা হ্যাঁ জন্য 250টা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 অণু CO2 কে আবদ্ধ করতে তাহলে 10 কোয়ান্টাম শক্তি লাগে, তাহলে এটার জন্য 250টি ক্লোরোফিল অণু প্রয়োজন হয়। তাহলে এই 250টা যে ক্লোরোফিল অণু সমন্বিত সালোক সংশ্লেষের শারীরবৃত্তীয় একককে কোয়ান্টাজোম বলা হয়। তাহলে কোয়ান্টাজোম কাকে বলে সেটাও বললাম। এবার আমাদের ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে প্রমাণিত হয়েছে যে কোয়ান্টাজোম প্রকৃতপক্ষে 250টি ক্লোরোফিলের সমন্বয়ে গঠিত, এবং এটি মেন ফটোসিনথেটিক ইউনিট হিসাবে পরিগণিত হয়। তাহলে আজকে আমরা কি কি দেখলাম না, আজকে আমরা দেখলাম হচ্ছে সালোক সংশ্লেষে যে শোষিত সৌরশক্তি, সেই সৌরশক্তির কোন তরঙ্গ দৈর্ঘ্যটাতে সালোক সংশ্লেষ হয়, ফোটন কণা কি, কোয়ান্টাজোম কি, সালোক সংশ্লেষের যে বিক্রিয়া সেটা আগেও বললাম, আজও বললাম, এবং তার যে সামগ্রিক সমীকরণ থেকে আমরা কি কি ব্যাখ্যা পেতে পারি সেটা বললাম। দ্বিতীয়ত, কতটা কোয়ান্টাম ইল্ড বা কোয়ান্টাম কণার প্রয়োজনীয়তা সেটা বললাম, এবং এই যে বর্ণালীর কোন রঙে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে হয় এবং কোন তরঙ্গ দৈর্ঘ্যে সেটি ভালোভাবে হয় সেটি বললাম, এবং দুটো যে ফটো সিস্টেম বা রঞ্জক তন্ত্র আছে, যেটি কিনা এমারসন সায়েন্টিস্ট দিয়েছিলেন, সেটা সম্বন্ধে বললাম, এবং ফটো সিস্টেম 1 এবং 2 এর মধ্যে পার্থক্যটা তোমাদেরকে বললাম, আর ফটোসিনথেটিক ইউনিট সম্বন্ধে বললাম। ক্লিয়ার? কোনো প্রশ্ন?